সুধী দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার এই ক্লাসে আপনাদের সবার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, শুরু থেকে দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি শিক্ষণফল অর্জিত হয় তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি খুব খুশি হব এবং আপনাদেরও কিছুটা শিক্ষণফল অর্জিত হবে। আর হ্যাঁ, আরেকটি অনুরোধ, যদি সাবস্ক্রাইব করে বেল বাটনের অলে একটু প্রেস করেন তাহলে আপনারা সব সময় আমার এই ক্লাসগুলো নিয়মিতভাবে নতুন নতুন ভিডিও সহকারে পেয়ে যাবেন। আমরা তাহলে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো, এখানে আমি 4টি সেন্টেন্স লিখেছি। প্রথমে আছে ম্যান ইট টু লিভ, মানুষ খায় বাঁচার জন্য। দ্বিতীয় বাক্যে আছে হি রিডস মোর টু বি এ ডক্টর, তিনি ডাক্তার হওয়ার জন্য বেশি পড়েন। উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়ি। উই ইট ফুড টু গেট স্ট্রেংথ, আমরা খাবার খাই শক্তি পাওয়ার জন্য। এই যে 4টি বাক্য আমি লিখেছি, একটু খেয়াল করে দেখো, সবগুলো সেন্টেন্সই একটি প্রিপোজিশন টু আছে। টু আছে। এই যে একটা সিম্পল সেন্টেন্স, কেন এটাকে উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্স বলা হয়? এজন্যই এই ধরনের সিম্পল সেন্টেন্সকে উদ্দেশ্যমূলক টু বলা হয়। খেয়াল করে দেখো, এই টু এর পরে সবসময় একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। লিভ বেঁচে থাকা, বি হওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম, লার্ন শেখা ভার্বের প্রেজেন্ট ফর্ম, গেট পাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যে সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে আমরা একটা টু পাবো এবং টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো, সে বাক্যকে আমরা উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্স হিসাবে গণ্য করব। আরেকটি উপায় আছে উদ্দেশ্যমূলক টু বের করার, সেটা হলো টু এর পূর্বের ভার্বকে আমরা প্রশ্ন করব কেন। কেন শব্দটি দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা সুনির্দিষ্ট একটা ভালো উত্তর পেয়ে যাব। ম্যান ইট, মানুষ খায়। ম্যান MEN প্লুরাল নাম্বার। ম্যান ইট, মানুষ খায়। কেন খায়? টু লিভ, বাঁচার জন্য খায়। হি রিডস মোর, সে বেশি বেশি পড়ে বা তিনি বেশি বেশি পড়েন। কেন বেশি পড়েন? মোর হলো বেশি, রিড ভার্ব। কেন বেশি পড়েন? তার উত্তর হলো টু বি এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার জন্য। তৃতীয় বাক্যে দেখছি উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়াশোনা করি, আমরা পড়ি। এখানে এই রিড ভার্বকে যদি প্রশ্ন করি কেন দিয়ে, আমরা কেন পড়ি, তাহলে উত্তর আসবে টু লার্ন, শেখার জন্য পড়ি। চতুর্থ বাক্যে আছে উই ইট ফুড টু গেট স্ট্রেংথ, আমরা শক্তি পাওয়ার জন্য বা বল পাওয়ার জন্য খাদ্য গ্রহণ করি বা খাবার খাই। তাহলে উই ইট আমরা খাই, আমরা কেন খাই? শক্তি পাওয়ার জন্য। স্ট্রেংথ হলো শক্তি, গ্যাট হলো পাওয়া, শক্তি পাওয়ার জন্য। তাহলে এই টু এর পরের যে ভার্বগুলো আছে বা অবশিষ্ট অংশ আছে, সে সবসময় টু এর আগের ভার্বের কেন কথাটার উত্তর দেয়। এই জন্যেই এই ধরনের সিম্পল সেন্টেন্সকে উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা এই ধরনের বাক্যকে খুব সহজেই কমপ্লেক্স করতে পারি, তারপরে আমরা কম্পাউন্ড করব। এখন একটু ভূমিকা স্বরূপ বলে দিচ্ছি, যারা আমার এই ক্লাসটা আজকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্সের বেসিক ক্লাস। আমরা বেসিকটা শেষ করার পরে অ্যাডভান্সে প্রবেশ করব, কারণ এই বেসিকে যা যা দেখতে পাচ্ছ তার থেকে একটু
অনেক অনেক দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত এবং বৈচিত্র্যপূর্ণ বাক্য হলো অ্যাডভান্স লেভেলের, এবং স্বভাবতই সেই অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে। এসএসসি চূড়ান্ত পরীক্ষায়, দাখিল আলিম পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় ওই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে। তাহলে আমরা প্রথমে আজকের এই পুরো ক্লাসটাই করতেছি বেসিক ক্লাস, উদ্দেশ্যমূলক টু যুক্ত বাক্যের বেসিক। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমার আগে যে 4টা সেন্টেন্স ছিল তার থেকে প্রথম সেন্টেন্সটি আমি বেছে নিয়েছি। এটাকে প্রথমে আমি কমপ্লেক্সে রূপ দিচ্ছি, তারপরে তোমাদের জন্য এখানে রাখা আছে বেশ কিছু সুন্দর সুন্দর বাক্য যেগুলো বিভিন্ন সময় বোর্ডে পরীক্ষায় এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু প্রশ্ন আছে, এটা আমার মিনি প্রশ্ন ব্যাংক। তাহলে দেখো, আমি প্রথম সিম্পল সেন্টেন্সটা লিখলাম এবং ব্র্যাকেটে যে কথাটা লেখা থাকে সংক্ষেপে লিখছি কমপ্লেক্স। কমপ্লেক্স প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করব। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে যে জিনিস লাগবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ লাগবে এবং একটি মেইন ক্লজ লাগবে। এই দুইটা জিনিস হলো প্রধান উপকরণ। তোমরা খেয়াল করো, আমি প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সের উত্তরটা লিখছি। উত্তরটা লেখার পরে 5টি স্টেপে আমি এর উত্তরটা কমপ্লেক্সে রূপ দিব এবং অর্থ ঠিক থাকবে, এবং সেই 5টি স্টেপ আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। টু এর পূর্ব পর্যন্ত ঠিক থাকবে, এটা হলো ফার্স্ট স্টেপ। ম্যান ইট, টু উঠে যাবে, এটা সেকেন্ড স্টেপ, পরিবর্তে সো দ্যাট বসবে। সো দ্যাট, ম্যান ইট, সো দ্যাট। এখন এখানে খেয়াল করবে ম্যান বানানে এন ম্যান থাকলে তার প্রনাউন হবে দে, এটা প্লুরাল নাম্বার হয়। আর যখন MAN থাকবে তখন হবে হি। আমরা এখানে দে নিব। থার্ড স্টেপ হলো, প্রথম সাবজেক্টে যদি নাউন থাকে তাহলে তার প্রনাউন বসবে, আর সে যদি প্রথম সাবজেক্ট প্রনাউন থাকে তাহলে প্রনাউনটি সরাসরি বসবে। আমরা এখানে ম্যান নাউন পেয়েছি, তাহলে এই ম্যান নাউনটির প্রনাউন হলো দে। ম্যান ইট, সো দ্যাট দে। চতুর্থ ধাপে পাবো, আমাদেরকে ইনসার্ট করতে হবে দুটি মডেলের যে কোনো একটি মডেল, আইদার ক্যান অথবা মে। আমরা ক্যান বা মে দিব যদি শর্ত হলো বাক্য প্রেজেন্ট টেন্সের থাকে। টু এর আগে সাবজেক্ট এবং ভার্বের রূপ দেখে আমরা টেন্স নির্ণয় করব। ম্যান ইট, মানুষ খায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ডেফিনেটলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট হলে ক্যান বা মে দিব, আর সিম্পল পাস্ট হলে কুড বা মাইট দিব। দে ক্যান লিভ হয়ে গেল একটি কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে, আমি আবারও বলছি, ম্যান ইট টু লিভ এর কমপ্লেক্স রূপ হলো ম্যান ইট সো দ্যাট দে ক্যান লিভ। এখন আমি প্রমাণ দিই, আমার এটা একটি বিশুদ্ধ কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। ম্যান ইট এ পর্যন্ত এটাই আমার হলো একটা মেন ক্লজ, আর সো দ্যাট থেকে সো দ্যাট দে ক্যান লিভ এটুকু হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি মেন ক্লজ প্লাস একটি সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু আ কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের জন্য এখন আমার 5টি স্টেপ একটু উপস্থাপন করা দরকার বলে মনে করছি। লক্ষ্য করো, স্টেপ 1, টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কোনো ধরনের পরিবর্তন করা চলবে না, সংশোধন করা যাবে না। টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাহলে আমার প্রশ্নের বাক্যে যেখানে টু আছে তার আগ পর্যন্ত ঠিক থাকবে, ম্যান ইট। তাহলে আমি উত্তর বাক্যে লিখেছি, দেখো, ম্যান ইট। দ্বিতীয় স্টেপ, টু এর পরিবর্তে সো দ্যাট বসবে। এই যে টু, এই টুটা উঠায় দিব, তার পরিবর্তে সো দ্যাট বসাবো। স্টেপ 3, প্রথম সাবজেক্ট পুনরায় বসে। সবসময় খেয়াল রাখতে হবে, টু দেখব, টু এর আগে যদি কোনো অবজেক্ট না থাকে, পার্সোনাল অবজেক্ট, যেটা আমি বলেছি একটু আগে, আমরা এটাকে অ্যাডভান্স ক্লাসে আলোচনা করব। আজকে শুধু এটুকু জেনে রাখো, টু এর পূর্বে যদি কোনো পার্সোনাল অবজেক্ট না থাকে তাহলে এই মেন ক্লজের সাবজেক্টটার দিকে আমরা দৃষ্টি দিব, এবং সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে ঠিক তার প্রোনাউনকে বসাবো। আর এটা যদি নাউন না হয়ে
একটি এমনিতে প্রনাউন থাকে যেমন হি, দে, আই কিংবা উই, তাহলে এই প্রনাউনটি সরাসরি বসবে। কারণ হলো যে আমরা যদি দুইটি ক্লজেই নাউন ইউজ করি তাহলে একটি বাক্যে এটা একটা ভুল। একটি সেন্টেন্স, দুইটা ক্লজ হচ্ছে কিন্তু সেন্টেন্স তো একটি, সেই একটি সেন্টেন্সে একবার নাউন ইউজ হবে এবং সেটা আগে প্রথমবার, আর দ্বিতীয়বার যতবার ইউজ হবে, যতগুলো সাবঅর্ডিনেট ক্লজে ইউজ করব ততবার তার প্রনাউন ইউজ করতে হয়। এটাই হলো গ্রামারের সাধারণ একটি নিয়ম। চতুর্থ নম্বরে টেন্স অনুযায়ী ক্যান বা কুড কিংবা মে বা মাইট বসে। খেয়াল করো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গাটায় আমাদের শিক্ষার্থীরা ভুল করে থাকে। টেন্স অনুযায়ী ক্যান বা কুড, তার মানে বাক্যটি, প্রশ্নের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি মডাল ইউজ করব ক্যান অথবা মে, দুইটাই শুদ্ধ, যে কোনো একটা, যার যার চয়েস, ক্যান অথবা মে। আর প্রশ্নের বাক্যটি এখানে যদি পাস্ট টেন্স থাকে, যেমন ইট এর পাস্ট ফর্ম হলো এট, যদি এট থাকে তাহলে কি হবে, তখন কুড অথবা মাইট অপশন আছে। তোমার ইচ্ছা হলে তুমি কুড দিতে পারো, ইচ্ছা হলে তুমি মাইট দিতে পারো, যে কোনো একটা দিবা। সর্বশেষ স্টেপ হলো স্টেপ নং 5, টু এর পরের অংশ বসে। টু এর পরে সাধারণত মূল ভার্ব থাকে, এর পরের অংশ, এখানে একটি ওয়ার্ড আছে। আমার এখানে যে প্রশ্নগুলো আছে অনেক বড় বড় বাক্য আছে, যত কিছুই থাকুক টু এর পরে যা আছে সব কিছুই অপরিবর্তিত থাকবে। এবার দেখো, আমরা সুন্দর একটি বাক্য উপরে তোমাদের জন্য উপস্থিত করেছি। পিপল বিল্ড হাউসেস টু প্রটেক্ট দ্যামসেলভস। লোকজন বাড়িঘর তৈরি করে নিজেদেরকে রক্ষা করার জন্য। এই সেন্টেন্সটা অনেক বড় হইতে পারে। পিপল বিল্ড হাউসেস টু প্রটেক্ট দ্যামসেলভস ফ্রম ফ্লাডস, সাইক্লোনস, টাইডাল বোর্ডস, টর্নেডোস এটসেট্রা, আর্থকোয়াক, অনেক কিছু থেকেই বাঁচার জন্য এবং আমাদেরকে আমরা সুরক্ষিত রাখার জন্য, রক্ষা করার জন্য বাড়িঘর তৈরি করে বাড়িতে থাকি। তাহলে এখানে দেখো টু আছে এই সেন্টেন্সে। পিপল বিল্ড হাউসেস, লোকজন ঘরবাড়ি তৈরি করে। কেন করে? কেনর উত্তরে পাওয়া যাচ্ছে টু প্রটেক্ট দ্যামসেলভস, তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য বাড়িঘর তৈরি করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে, বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য মানুষ বাড়িঘর তৈরি করে। তাহলে আমরা এটার উত্তর করি। এখানে যদি আমরা পাই কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্সে আমরা রূপ দিই। প্রথমে পিপল বিল্ড হাউসেস, টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে। পিপল বিল্ড হাউসেস, টু উঠে যাবে, পরিবর্তে বসবে সো দ্যাট। এখন প্রথম সাবজেক্ট আবার বসবে। প্রথম সাবজেক্টে কে আছে? পিপল আছে। তাহলে আবারও কি আমরা পিপল দেব? নো, এখন আমরা দেব পিপলের প্রোনাউন দে, সো দ্যাট দে। দের পরে এখন টেন্স। প্রত্যেকটা স্টেপে তোমাকে ভাবতে হবে আমার এখনকার করণীয় কি। সো দ্যাট দিয়েছি, তারপরে আমরা দে দিয়েছি, তারপরে আমরা কি দিব? ক্যান বা মে। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে বিল্ড আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিল্ড তৈরি করা বা নির্মাণ করা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল বাক্য আছে। আমরা দের পরে মডাল ভার্ব দিব আইদার ক্যান অথবা মে। দে, আমরা মে দিই, দে মে। টু এর পরে যা যা আছে সব বসবে। দে মে প্রটেক্ট দ্যামসেলভস, PROTECT, প্রটেক্ট দ্যামসেলভস। তাদের নিজেদেরকে যেন রক্ষা করতে পারে। এই যে প্রটেক্ট অর্থ হলো রক্ষা করা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পিপল বিল্ড হাউসেস, লোকজন বাড়িঘর তৈরি করে, সো দ্যাট যাতে, দে মে প্রটেক্ট দ্যামসেলভস, তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এবার চলো আমরা তার পরের বাক্যে
কি প্রশ্ন পাই, একটু চমক থাকুক তোমাদের জন্য। এই সেন্টেন্সটাতে আমরা কি পাচ্ছি? A day laborer works from dawn to dusk to make both ends meet. কোনো মতে বেঁচে থাকা, সুন্দর একটি ফ্রেজ। কোনো মতে বেঁচে থাকা, কায় ক্লেশে বেঁচে থাকা, ইংরেজি হলো টু মেক বোথ এন্ডস মিট। তাহলে খেয়াল করো, তোমাদেরকে একটু আভাস দেই, এই সেন্টেন্সে কিন্তু দুইটা টু আছে, এই একটা টু, এই একটা টু। আর সেন্টেন্সটা কি দাঁড়ালো আমরা একটু অর্থ করে দিই, তোমাদের সুবিধা হবে। এ ডে লেবারার ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক টু মেক বোথ এন্ডস মিট। একজন দিনমজুর উদয় থেকে অস্ত, উদয় অস্ত, ডন হলো উষালগ্ন, খুব সকালবেলা, সূর্যের রং যতক্ষণ লাল থাকে, ডন ভোরবেলা উষালগ্ন, সেখান থেকে ডাস্ক গুধূলি লগ্ন, সন্ধেবেলা পর্যন্ত কাজ করে। তাহলে উদয়স্ত আমরা বলি, বা খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। টু মেক বোথ এন্ডস মিট, কোনো রকমে বেঁচে থাকার জন্য। এখানে দুইটা টুর মধ্যে আসল টুর নির্ণয় করে এইভাবে প্রথমে তোমরা খেয়াল করবে যে টুর পরে কোথায় মূল ভার্ব আছে। এই প্রথম টুর পরে আছে তোমার ডাস্ক, গুধূলি, এটা একটা সময়কে বোঝায়। ডাস্ক গুধূলি, ডন, ডন উষালগ্ন, তাহলে এটাও নাউন, এটাও নাউন। আমরা ডন টু ডাস্ক একটি সময়ের ব্যক্তিকাল বোঝানোর অর্থে ব্যবহার করে থাকি, সকাল থেকে সন্ধ্যা। গ্রুপ অফ ওয়ার্ডস, জাস্ট এ ফ্রেজ, সকাল থেকে সন্ধ্যা, উদয় থেকে অস্ত। তাহলে এটাও নাউন, এটাও নাউন। তাহলে এই টুর পরে নাউন আছে, ডাস্ক হলো নাউন, নাউন আছে, নাউন আছে। তাহলে এই নাউন থাকার কারণে এই টু উদ্দেশ্যমূলক টু নয়, সে কোনো কেনার উত্তর দিচ্ছে না। এই টু উদ্দেশ্যমূলক টু কি না খেয়াল করে দেখো, টুর পরে মেক আছে, মেক হলো ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইয়েস। তাহলে আমরা পেয়ে গেছি উদ্দেশ্যমূলক টু। আমরা এই টুর আগ পর্যন্ত অপরিবর্তিত রাখব। তাহলে আমরা প্রথম স্টেপ উত্তর লেখা শুরু করি, কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছি। এ ডে লেবারার সাবজেক্ট, আ ডে লেবারার, LABOURER, LABOURER, এ ডে লেবারার সাবজেক্ট পেয়ে গেলাম। ওয়ার্কস, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার্কস, তারপরে ফ্রম, ফ্রম ডন টু ডাস্ক, ডন টু ডাস্ক। এখন আমরা টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে বলছিলাম, অপরিবর্তিত রেখেছি। এক নম্বর স্টেপ ডান করলাম। দ্বিতীয় স্টেপ, যেখানে আমাদের উদ্দেশ্যমূলক টু, তার পরিবর্তে আমরা দিব সো দ্যাট, সো দ্যাট। আজকে তোমাদেরকে বলেই দিই, সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডার দ্যাটও ব্যবহার করা যায়। ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা ইউজ করা যায়। তারপরে সো দ্যাটের পরে কি প্রথম সাবজেক্ট আবারও বসবে। তাহলে আমরা প্রথম সাবজেক্ট পাইছি এ ডে লেবারার, একজন দিনমজুর। তাহলে এতে একজন বলেই দিচ্ছে একজন দিনমজুর, তার মানে হি। প্রথম সাবজেক্ট আবার বসালাম। তারপরে টেন্স অনুযায়ী ওয়ার্কস দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা পরিষ্কার, এটা প্রেজেন্ট সিম্পল। সুতরাং এখানে আমরা নিব হি ক্যান, মডাল ভার্বটা নিব ক্যান, হি ক্যান। তারপরে টু এর পরের অংশ, টু এর পরের অংশ মেক থেকে, মেক থেকে বোথ এন্ডস মিট, এটা একটা ফ্রেজ, পুরাটাই বসে যাবে। মেক বোথ এন্ডস মিট, তাহলে হি ক্যান মেক, মেক বোথ, both ends, both ends meet, 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 সাক্ষাৎ করা, মোকাবেলা করা। তার মানে কায় ক্লেশে জীবনযাপন করা, কোনো রকমে বেঁচে থাকা। প্রশ্ন দাঁড়ালো যে আমরা যে সিম্পল সেন্টেন্সটার
উত্তর করলাম যথাযথ কমপ্লেক্স হয়েছে কি না একটু দেখি। এ ডে লেবারার ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক, একজন দিন মজুর উষা লগ্ন থেকে গুধূলি লগ্ন পর্যন্ত কাজ করেন। সো দ্যাট, যাতে, হি ক্যান মেক বোথ এন্ডস মিট, তিনি কোনো মতেই বেঁচে থাকতে পারেন। হি ক্যান মেক বোথ এন্ডস মিট। তাহলে আমাদের এই বাক্যটিও শুদ্ধভাবে হয়ে গেল। পরের সেন্টেন্স, হাতির কথা মনে পড়ে? হাতির কিন্তু বড় বড় দুটি কান আছে। সেই কান দিয়ে সে কি করে দেখবা কিছুক্ষণ পর পর ঝাপটায়, দুই কানই ঝাপটায়। এই যে ঝাপটানো, এই ঝাপটানোর ইংরেজি শব্দ হলো ফ্ল্যাপ। এটা একটি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্ল্যাপ, পাস্ট ফর্ম হলো ফ্ল্যাপড। এলিফ্যান্টস flap their large ears to control the body temperature. Again, elephants flap their large ears to control the body temperature. হাতি তাদের বৃহৎ কান ঝাপটায়। হাতি তাদের বড় বড় কানগুলো ঝাপটায়। কেন ঝাপটায়? এই যে কান ঝাপটায়, ফ্ল্যাপকে প্রশ্ন করছি কেন দ্বারা, কেন হাতি এই কান বারবার ঝাপটায়? এর উত্তর হলো এই টু থেকে তার উত্তর, টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার জন্য। কি নিয়ন্ত্রণ করবে? দ্য বডি টেম্পারেচার। এত বড় একটা বিশাল প্রাণী, তার শরীরে তাপমাত্রা নিশ্চয়ই তার বডির অনুপাতেই হবে। সেটা যেন ওভার না হয়ে যায়, সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রেখে সে চলতে পারে, তার জন্য মহান আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। অটোমেটিক, স্বয়ংক্রিয়ভাবে সে তার ডানা, কান দুটো পাখি ডানার মতো ঝাপটাতে থাকে, ফ্ল্যাপিং করে। বিনিময়ে তার শরীরটা খুব নিয়ন্ত্রণে থাকে, তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণে থাকে। এখন এই প্রশ্নটির উত্তর যদি আমরা যাই তাহলে লিখব, আমরা উত্তর করছি কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স। Elephants flap, F-L-A-P, flap their, T-H-E-I-R, their large, L-A-R-G-E, large. Elephants flap their large ears so that, টু উঠে যাবে, সো দ্যাট বসবে, সো দ্যাট। এখন সাবজেক্ট, সো দ্যাটের পরেই সাবজেক্ট কাকে দিব? প্রথম অংশে, বাক্যের মেন ক্লোজে বা প্রথম অংশে যিনি সাবজেক্ট আছেন এলিফ্যান্টস, প্লুরাল নাম্বারে আছেন, এস যুক্ত, তার মানে দে হবে। যদি একটি থাকতো, এস না থাকতো, তাহলে আমরা ইট দিতাম। এখন যেহেতু এস আছে তাহলে আমরা দে দিব, সো দ্যাট দে। এখন এখানে ফ্ল্যাপ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা ক্যান দিব, দে ক্যান, অথবা মে দিলেও হবে। দে ক্যান কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার, TEMPERATURE। উত্তরটা সঠিকভাবে হয়ে গেল। এলিফ্যান্টস ফ্ল্যাপ দেয়ার লার্জ ইয়ার্স সো দ্যাট দে ক্যান কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার। পরের প্রশ্ন, এখন আমার কথা হলো আর লিখব না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি শুধু উত্তর বলে দেব ভার্বালি, মৌখিকভাবে উত্তর বলে দেব, তোমরা খাতা কলম নিয়ে বসবে, দরকার হলে পজ করে উত্তরটা তোমরা ফিনিশ করবে। লেটস মুভ। আমরা দুটি সেন্টেন্স পেয়েছি একই সাথে। প্রথম সেন্টেন্সের সমাধান দিব ভার্বালি। হি স্টাডিড হার্ড টু পাস ইন দ্য এক্সাম। সে অনেক পড়াশোনা করেছিল। কেন? টু পাস করার জন্য, ইন দ্য এক্সাম। এই যে সবুজ কালিতে আমি লিখেছি একটি প্রশ্ন, সে পরীক্ষায় পাস করার জন্য প্রচুর পড়াশোনা করেছিল।
একটু খেয়াল করো চেঞ্জ আছে কিনা। স্টাডিড, এখন কিন্তু আমরা পাস্ট সিম্পল টেন্সে চলে গেলাম। স্টাডিড ভার্বের পাস্ট ফর্ম, স্টাডি, স্টাডিড, স্টাডিড। হি স্টাডিড হার্ড টু পাস ইন দ্য এক্সাম। এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে দিতে পারি? হি স্টাডিড হার্ড, এটুকু ঠিক থাকবে। হি স্টাডিড হার্ড, টু উঠে যাবে, সো দ্যাট আসবে। সো দ্যাট দিলাম, তাহলে কি দাঁড়ালো? হি স্টাডিড হার্ড সো দ্যাট। প্রথম সাবজেক্ট খেয়াল করো, হি প্রোনাউন আছে, তাহলে প্রোনাউনটাই হবে হি, নিজেই বসে যাবে। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি। এখন কি ক্যান অথবা মে কি দিবা? কিছু দেওয়া যাবে না, কেন না, মেও না। তোমাকে পছন্দ করতে হবে আইদার কুড অথবা মাইট। ক্যানের পাস্ট ফর্ম কুড অথবা মেয়ের পাস্ট ফর্ম মাইট। আমরা কুড নিলাম। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড, টু এর পরে যা আছে সব ঠিক থাকবে। হি কুড পাস ইন দ্য এক্সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, উত্তরটা লেখা হয়ে গেছে। দ্বিতীয় সেন্টেন্স, সায়েন্টিস্ট, বিজ্ঞানীগণ বা বিজ্ঞানীরা ওয়ার্কড হার্ড, কঠোর পরিশ্রম করেছিলেন, মেনি ইয়ার্স, অনেক বৎসর, টু ইনভেন্ট টেলিভিশন, টেলিভিশন আবিষ্কারের জন্য। এখানে খেয়াল করো ইনভেন্ট, টুর পর ইনভেন্ট। ইনভেন্টের অর্থ হলো মৌলিক আবিষ্কার করা, যে আবিষ্কার ইতিপূর্বে কেউ করেনি। তাহলে ইনভেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার উত্তর হবে সায়েন্টিস্ট ওয়ার্কড হার্ড মেনি ইয়ার্স, টু উঠে যাবে, সো দ্যাট। সায়েন্টিস্টের প্রোনাউন হবে দে, সো দ্যাট দে। দের পরে আমি এখন ক্যান কুড দিব বা মে মাইট দিব, কোনটা দিব? আচ্ছা, ওয়ার্কড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দিব কুড, সো দ্যাট দে কুড, টু এর পরের অংশ বসায় দাও, ইনভেন্ট টেলিভিশন। এগেইন, সায়েন্টিস্ট ওয়ার্কড হার্ড মেনি ইয়ার্স সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সর্বশেষ প্রশ্নের সমাধান পর্বে। তোমরা দেখো এবং কিছুক্ষণ নিজেরা ভাবো। আমার লুকিয়ে থাকা প্রশ্নগুলো বের করে দিচ্ছি। He disguised himself as a poor traveler to survive. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি কার বাক্য? বিখ্যাত সম্রাট, বিজয়ী বীর তৈমুর লংয়ের। এই সম্রাট অনেক বড় বিজেতা ছিলেন, তার কথা এখানে আসছে। হি ডিসগাস্ট হিমসেলফ, তিনি নিজেকে ছদ্মাবরণে ঢেকে ফেললেন বা ছদ্মবেশে রূপ নিলেন। অ্যাজ এ পোর ট্রাভেলার, একজন দরিদ্র পর্যটকের, টু সার্ভাইভ, টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। একটি যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন, তার সমস্ত সৈন্য তারা নিহত হলো। তিনি বিপদ বুঝতে পেরে ছদ্মবেশ ধারণ করে সে যাত্রায় বেঁচে যান। আর তিনি কিসের ছদ্মরূপটা ধারণ করেছিলেন? একজন দরিদ্র পর্যটকের, যারা ভ্রমণ করে, এক দেশ থেকে আরেক দেশে যায়, এমন এক নিখুঁত ছদ্মবেশ ধারণ করার ফলে তাকে কেউ চিনতে পারেনি, তিনি বেঁচে যান। তারপরে তিনি আবার বিরাট সৈন্য সামর্থ্য নিয়ে এসে যুদ্ধ করে আবার সে রাজ্যটি জয় করেন। তো তৈমুর সাহেবের বাক্যে আমরা কি পাই? হি ডিসগাস্ট হিমসেলফ, তিনি নিজেকে ছদ্মবেশে ঢেকে ফেললেন। অ্যাজ এ পোর ট্রাভেলার, যেন তিনি একজন দরিদ্র পর্যটক। টু সার্ভাইভ, কেন এই কাজটা করলেন তিনি একজন সম্রাট মানুষ, ছদ্মবেশে নিজেকে কেন ঢাকলেন? কি দরকার ছিল? এজন্যই চাচা আপন প্রাণ বাঁচা, আমরা মরিতে চাহি না সুন্দর এই ভুবনে। তিনিও বাঁচতে চাইলেন, তো বাঁচার জন্য তিনি ছদ্মবেশে রূপ ধারণ করলেন। তাহলে আমরা এই টু এর উত্তর পাই
এই টু উদ্দেশ্যমূলক টু, কারণ এরপরই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সার্ভাইভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম টিকে থাকা। তাহলে আমরা উত্তর করছি, কমপ্লেক্স করছি। হি ডিসগাস্ট হিমসেলফ, তিনি নিজেকে ছদ্মবেশে ধারণ করলেন এজ এ পোর ট্রাভেলার। তারপরে টুর পরিবর্তে সো দ্যাট, সো দ্যাটের পরে প্রথম সাবজেক্ট আবারও আসবে। প্রথম সাবজেক্ট হলো হি, হি আসবে স্মল লেটারে এইচ। সো দ্যাট হির পরে কুড অথবা মাইট, যেহেতু ডিসগাস্ট ইডি ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে সো দ্যাট হি কুড সার্ভাইভ, ভার্ব দিয়ে উত্তরটা শেষ হবে। সো দ্যাট হি কুড সার্ভাইভ অথবা সো দ্যাট হি মাইট সার্ভাইভ। শিক্ষার্থী বন্ধুরা, আমার কিছুটা নিষ্ঠার সাথে শ্রম ছিল, প্রচেষ্টা ছিল তোমরা যেন উদ্দেশ্যমূলক টুযুক্ত সিম্পল সেন্টেন্সগুলোর সার্থকভাবে কমপ্লেক্সে রূপ দিতে পারো। আমার একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তোমরা আশা করি এরপর থেকে, আমার এই ক্লাসটা দেখার পর থেকে উদ্দেশ্যমূলক টুযুক্ত সিম্পল সেন্টেন্সকে খুব সহজেই কমপ্লেক্সে উত্তর দিতে পারবে। আমার পরবর্তী ক্লাস থাকবে কমপ্লেক্সের পাশাপাশি কম্পাউন্ড করা, এবং আমি অ্যাডভান্স লেভেলের ক্লাসটা নিব। সেখানে একাধিক টু থাকতে পারে, একটি প্রশ্নে 2বার 3বার 4বারও টু থাকতে পারে। সাধারণত 2বার বা 1বার দিয়ে দুইবার বা তিনবার দিয়ে তোমাদেরকে কনফিউশনে ফেলে দেওয়া হয়। তো সেখান থেকে বের করতে হবে কোনটা আসল টু, উদ্দেশ্যমূলক টু। আবার এমনও আছে যে তোমার কি বিকল্প ইউজ হতে পারে, যেমন টু নাই কিন্তু প্রশ্নের মধ্যে টু এর পরিবর্তে ইন অর্ডার টু থাকতে পারে, ইন অর্ডার টু নাই থাকতে পারে উইথ এ ভিউ টু, আবার উইথ এ ভিউ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইনজি রূপ থাকবে। এই ধরনের নিখুঁত কলাকৌশলগুলো আমি আশা করি দক্ষতার সাথে তোমাদের শিখিয়ে দিতে পারবো যদি তোমরা আমার পাশে থাকো। শেষ একটি অনুরোধ করতেই হয়, সেটা হলো আমাকেও যদি সার্ভাইভ করতে হয় এই সোশ্যাল মিডিয়ার জগতে, তোমাদেরকে পাঠদানের প্রক্রিয়ায় নিজেকে সংশ্লিষ্ট রাখতে, তাহলে আমাকেও তৈমুর সাহেবের মতো, তৈমুর লংয়ের মতো সার্ভাইভ করতে হবে। আর আমাকে সার্ভাইভ করতে হলে তোমাদের সাহায্য ভীষণ দরকার। তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে প্রেস করে অলের সাথে থাকবা। অলে প্রেস করলে সর্বক্ষণ আমাদের চ্যানেলের সাথেই তোমরা থাকবা। আশা করি আমার চ্যানেলটি দীর্ঘজীবী হবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে, আর আমিও এই শিক্ষিত জাতি গঠনে কিছুটা ভূমিকা রাখতে পারবো বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।